জনাব নূর খান বলছিলেন যে রাষ্ট্রযন্ত্র ঠিক আগের মতোই যে ব্যবহার করবে না বাহিনীকে, সেখান থেকে আসলে বের হয়ে আসার সুযোগ নাই, বা বলছেন যে এখন পর্যন্ত বলার মতো ওরকম সুযোগ নাই। হত্যা ছাড়াও তো সমাজে অপরাধ বেড়েছে, বিশেষ করে সরকার পতনের পরে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচিত সরকারের সময় লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিনা নিয়ে মানুষ খুবই উদ্বিগ্ন। এটা আপনারা পেপার পত্রিকাও নিশ্চয়ই দেখেছেন। সেই জায়গা থেকে কিভাবে উত্তরণ করা সম্ভব? সেই জায়গায় রাষ্ট্রের আসলে ভূমিকা, আইন শৃঙ্খলা ভূমিকা নিয়ে আপনার কি? এখানে তো সম্পূর্ণ ভূমিকাই রাষ্ট্রের হওয়ার ব্যাপার। এখন পর্যন্ত যেই দৃশ্যমান পদক্ষেপগুলো দরকার ছিল, কারণ আমরা তো এখন ফ্রান্সের সাথে তুলনা করতে পারবো না, ইউকের সাথেও তুলনা করতে পারবো না। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদেরকে দিক নির্দেশনা দিতে হবে, পরামর্শ দিতে হবে। আমি আবারও বলি, যদি পুলিশকে স্বাধীনভাবে আপনি কাজ করতে দেন, পুলিশের নিয়োগ, প্রমোশন, পদায়ন, বদলি, এগুলি যদি পুলিশ ভিতরে, এখানে যদি রাজনৈতিক হস্তক্ষেপ না হয়, তার প্রশিক্ষণের ভিতর যদি হিউম্যান রাইটস ইস্যু, আইনের ইস্যু, কনস্টিটিউশন ইস্যুগুলি যদি স্ট্রংলি পড়ানো হয়, তাহলে আমিও সাইদ ভাইয়ের সাথে একমত যে আর কোনো কমিশন দরকার হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট, যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সেইখানে আপনি এটা পারবেন না বলেই কমিশনের প্রশ্নটা আসছে। কিন্তু ওইটা যদি পারতেন, তাহলে কমিশনের প্রশ্ন আমিও করতাম না। এখন আসেন যে আপনি কমিশনকে পূর্ণ ক্ষমতা দিতে চাচ্ছেন না, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই যে মানবাধিকার কমিশনে দিতে হবে, আমি আপত্তি নেই। ওই যে বললেন সাইদ ভাই, আমিও মনে করি 5 জনের 2 জন দিলেন আর 3 জন নিজস্ব দিয়ে দিলেন, পুরো জিনিসটা অথর্ব একটা কমিটিতে রূপান্তর করবেন, কমিশনে রূপান্তর করবেন, তার চেয়ে ভালো। ঠিক আছে, এই যে পুলিশ কিভাবে চলবে না চলবে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আমরা যাতে একটা জায়গায় যেতে পারি, সেই জায়গাটা আপনি তৈরি করেন না, সেরকম একটা কাঠামো তৈরি করেন। সেই কাঠামোতে দরকার হলে সৎ মানুষ কি নেই পুলিশের? যারা অবসরপ্রাপ্ত আছেন, আপনি তাদেরকে কাজে লাগান, মিডিয়ার 2-1 জনকে কাজে লাগান, মানবাধিকার কর্মী 2-1 জনকে কাজে লাগান। তারা এটা দেখভালটা করুক না, তারা সময়ে সময়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট করুক 3 মাস পর পর, তারা সময়ে সময়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট করুক যে এই দেখছি আমরা দুর্বলতা এটা। তারা তো আর সরাসরি কারো চাকরি খাবে না, কারো ডিমোশন দিবে না, কিছু না, কিন্তু পরামর্শ তো দিতে পারবে। সুন্দর করেন সেটা। আসেন, মানবাধিকার কমিশনের আন্ডারে যদি আপনি ইনভেস্টিগেশন টিম তৈরি করে দেন, ঠিক আছে, সেই টিমেরও তো মানে টিমটাকেই আপনি স্বাধীন করে দিলেন এমনভাবে যে তারাও মেম্বারের সমতুল্য, এবং তাদেরকে শুধু ইনভেস্টিগেশনের দায়িত্ব দেন। সেখানে তো আপনার ঠিক আছে, আপনার চয়েস মতো পুলিশের লোকই দেন অবসরপ্রাপ্ত, সম্ভব তো। আপনি কেন ওই জায়গাটা যাচ্ছেন না? আর আপনি এক কথা বলে ফেলেন, মানবাধিকার কমিশনের সেই দক্ষতা নাই। আরে ভাই, বাংলাদেশের যতগুলি গুমের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলি, হ্যাঁ, পুলিশের কাছে অনেক তথ্য আছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু সেই তথ্য তারা উন্মোচিত করতে পারে না। কিন্তু মিডিয়া তো করেছে, এই মানবাধিকার কর্মীরা তো করেছে, তথ্যগুলি উদ্ঘাটন করেছে। আপনারা একটা পর্যায়ে যে যেহেতু ইনভেস্টিগেশন পাওয়ার এখন পর্যন্ত পুলিশের একচ্ছত্র, সেহেতু আপনারা ওই কাজটা করেছেন। আপনি নারায়ণগঞ্জের 7 খুন, গুম এবং খুন, এইটা কারা উন্মোচন করছে? সাংবাদিকরা কাদের সাথে কথা বলছে? হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলির সাথে কথা বলছে, পরামর্শ নিচ্ছে, সাংবাদিকদের পরামর্শ চলছে। হিউম্যান রাইটস অর্গানাইজেশন একে অপরের সহযোগিতা নিয়ে তো বিষয়টাকে উন্মোচিত করছে। উন্মোচিত করার পর একটা পরিবেশ তৈরি হওয়ার পরে আপনি একজন পুলিশ অফিসার এসপি লেভেলের, তাকে দিয়ে আপনি ইনভেস্টিগেশনটা করেছেন, পুরো জিনিসটা বের করে নিয়ে আসছেন। পুরানা আমি বলবো আর একটু বাকি ছিল। যেমন আপনারা জিয়াউল হাসান পর্যন্ত তখন গেছেন, জিয়াউল হাসানের সাথে কথা বলছেন, কিন্তু জিয়াউল হাসানকেই মামলায় যুক্ত করেন নাই, তারেক সাইদ পর্যন্ত শেষ করে দিয়েছেন মামলাটা। তো এই জন্য বলি, পারা যাবে না। এটা যে সমস্ত নীতি নির্ধারকরা এটা মনে করে আমাদেরকে হালকা করার চেষ্টা করছেন, তারা প্রকারান্তরে আসলে ওই মানুষদের চাপের ভিতরে আছেন, বা ওই মানুষদের পরামর্শ শুনছেন, যে মানুষরা এই ধরনের ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, বা যাদের সাপোর্টটা আপনাকে সবসময় প্রয়োজন হয়। এই জন্য আপনি তার কাছে হয়তোবা তার পরামর্শ গ্রহণ করেন। আমি একটু যোগ করি ওনার সাথে, ভাই একটু যোগ করি। সেটা হলো কাঠামোর কথা যেটা বলছে, কাঠামো কিন্তু আছে। সরকারি কর্মচারী, বিশেষ করে পুলিশের তো কাঠামো আছে, বহু ধরনের আইন, নিয়ম, পিআরবি, অর্ডিন্যান্স এগুলো আছে। আপনি পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেন, অ্যাট দ্য সেম টাইম তাকে দায়বদ্ধ করেন
এখন দায়বদ্ধ করার জন্য জবাবদিহিতার জায়গা নাই। হ্যাঁ, দায়বদ্ধ করার জন্য আপনি ওই যেটা বলে যে আপনি কমিশন করেন বা কমিটি কমিটি করেন, যাই করেন। তাতে দুইটা সুবিধা হবে কি, যিনি ধরেন সরকার তো, রাষ্ট্র তো একটা ভার্চুয়াল জিনিস, সরকারও ভার্চুয়াল জিনিস, বা সরকার যারা পরিচালনা করে তাদের তো কিছু সীমাবদ্ধতা থাকে, যেহেতু তাদের তো আরও তাদের নিজস্ব কিছু রাজনীতি, নির্বাচন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে। এককভাবে তাদের পক্ষে সিদ্ধান্ত নিতে গেলে অনেক সময় ভোটের হিসাবে গোলমাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি এরকম একটা থার্ড বডি থাকে, তাহলে পরে বলতে হবে দেখো, মানে এটা তাদেরকে রেফার করা যায় যে তারাই তো এই জিনিসটা তো সত্য উদ্ঘাটন করেছে, আমি এখন কী করব। তাতে করে হবে কি, ডেটারেন্ট হিসাবে অপরাধীরা অপরাধ করতে, যখন দেখবে যে অপরাধ করতে গেলে আমাকে অনেকগুলো ব্যারিয়ার পার হতে হয়, তখন সে করতে চাইবে না, এক। আর দ্বিতীয়ত হলো মানে ক্রাইমের প্রিন্সিপাল বলে যে আপনার 100 জন ক্রিমিনালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার নাই। আপনি যখন 5 জন 2 জনের বিরুদ্ধে নেবেন, বাকি 95 জন 18 জন সাধারণ হয়ে যাবে যে না না এটা করলে তো আমার এই সমস্যা হয়। আমি আবারও বলছি যে অপরাধ আমাদের দেশে সমস্যা না। অপরাধ যারা করে তারা যদি, তাদের মধ্যে যদি এই ভীতিটা আনা যায় যে আমি যে অপরাধ করছি 2 দিন আগে হোক আর পর হোক আমাকে ওই পরিমাণ শাস্তি ভোগ করতেই হবে, থেমে যাবে। কিন্তু ওদের মধ্যে তো সেটা নাই, যার জন্য বেপরোয়া হয়ে গেছে। বুঝতে পারছি।